থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকের আলোচ্য বিষয় ক্লাস 11 পদার্থবিদ্যার প্রাসের গতি, মোশন অফ এ প্রজেক্টাইল। আমরা জানব, তার আগে বলবো যে একটি বস্তুকে যদি এখান থেকে জাস্ট ছেড়ে দেওয়া যায়, বস্তুটি নিচে পড়বে এবং সরল রৈখিক পথে সোজা পথে নিচে পড়বে অভিকর্ষ বলের ক্রিয়ায়। অথবা একটি বস্তুকে যদি উলম্বভাবে সোজা উপরে ছুড়ে দেওয়া যায়, বস্তুটি সরল রৈখিক পথে উপরে উঠবে এবং একসময় সরল রৈখিক পথে আবার ফিরে আসবে এবং সেখানেই পড়বে। কিন্তু একটি বস্তুকে যদি তির্যকভাবে ছুড়ে দেওয়া যায়, মানে একটা ঢিল ছুড়ে দেওয়া হলো, বা ব্যাটসম্যান বলকে ব্যাট দিয়ে মারলো, ছক্কা হলো, সেই বলের যে গতি, অথবা খেলায় বর্ষা ছুড়ল, অথবা ফুটবলে কিক করা, এদের যে গতি, এই গতিগুলি একমাত্রিক নয়, দ্বিমাত্রিক। এই গতি একটি তলের উপর রয়েছে। এই 2 ডাইমেনশনাল মোশনকে, অভিকর্ষ বলের অধীনে এটিও, এরূপ মোশনকে বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন। এরূপে প্রক্ষিপ্ত বস্তুকে বলা হচ্ছে প্রাস। তাহলে প্রাস কি? আমরা বলবো, কোনো বস্তুকে অভিকর্ষের অধীনে তির্যকভাবে ছোড়া হলে, অভিকর্ষের অধীনে কোনো বস্তুকে তির্যকভাবে ছোড়া হলে, উলম্বভাবে না, তির্যকভাবে ছোড়া হলে, প্রক্ষিপ্ত হলে বস্তুটি একটি দ্বিমাত্রিক গতি লাভ করে। এরূপ দ্বিমাত্রিক গতিসম্পন্ন বস্তুকে প্রাস বলে বা প্রজেক্টাইল বলে। এবং বস্তুটি যে বিন্দু থেকে ছোড়া হলো, মানে প্রাসটিকে যে বিন্দু থেকে ছোড়া হলো, সেই বিন্দুটিকে বলা হয় পয়েন্ট অফ প্রজেকশন, প্রক্ষেপ বিন্দু। এবং প্রক্ষেপ বিন্দু থেকে যে প্রাথমিক বেগ দিয়ে প্রাসকে ছোড়া হলো, সেই প্রাথমিক বেগকে বলা হয় প্রক্ষেপ বেগ, ভেলোসিটি অফ প্রজেকশন। এবং অনুভূমিক রেখার সঙ্গে যে কোণে প্রাসটিকে প্রক্ষেপ করা হলো, সেই অনুভূমিক রেখার সঙ্গে, অনুভূমিক তলের অনুভূমিক রেখার সঙ্গে প্রাসের যে অ্যাঙ্গেল, যে কোণ, তাকে বলা হয় প্রক্ষেপ কোণ, অ্যাঙ্গেল অফ প্রজেকশন। এবং প্রাসটি যে প্রক্ষেপ বিন্দু থেকে ছোড়া হলো, সেই প্রক্ষেপ বিন্দু থেকে প্রাসটি উড়ে গিয়ে যত দূর গিয়ে পড়ল অনুভূমিক তলে, সেই প্রক্ষেপ বিন্দু আর যেখানে পড়ল সেই যে অনুভূমিক দূরত্ব, তাকে বলা হচ্ছে প্রক্ষেপ পাল্লা বা প্রক্ষেপ সীমা, হরাইজন্টাল রেঞ্জ অফ প্রজেক্টাইল। আমরা আলোচনা করব। তো মনে করলাম এটা একটা অনুভূমিক তল, এখান থেকে একটি প্রাসকে ছোড়া হলো। তো আমরা এটাকে এক্স অ্যাক্সিস এবং এর লম্বভাবে ওয়াই অ্যাক্সিস চিন্তা করতে পারি। এটি মনে করলাম ওয়াই অ্যাক্সিস, এটি হচ্ছে অরিজিন, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের অরিজিন। ধরে নিলাম যে অরিজিন থেকেই প্রাসটিকে ছোড়া হয়েছে। তাহলে এখানে প্রক্ষেপ বিন্দু থেকে যে প্রাথমিক বেগ দিয়ে প্রাসকে প্রক্ষেপ করা হলো, সেই প্রাথমিক বেগ হচ্ছে প্রক্ষেপ বেগ। এবং প্রক্ষেপ বিন্দু থেকে যত দূরে গিয়ে প্রাসটি পড়ল, মানে অনুভূমিক তলে গিয়ে পৌঁছালো, সেই অনুভূমিক তলের এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে, বা সঠিক কথায় সরণকে, বলা হচ্ছে প্রক্ষেপ সীমা, হরাইজন্টাল রেঞ্জ অফ প্রজেক্টাইল।
তাহলে প্রক্ষেপ সীমা হচ্ছে ও, এবং এটা যদি নাম দিই এ, তাহলে ও এ হচ্ছে প্রক্ষেপ সীমা। তো প্রথমে আমরা প্রাস কাকে বলে সেটি লিখব। কোনো বস্তুকে যে কোনো বস্তুকে অভিকর্ষের অধীনে তির্যকভাবে ছোড়া হলে বা প্রক্ষেপ করা হলে, কোনো বস্তুকে অভিকর্ষের অধীনে তির্যকভাবে প্রক্ষেপ করা হলে বস্তুটি একটি দ্বিমাত্রিক গতি লাভ করে। এরূপ দ্বিমাত্রিক গতিসম্পন্ন বস্তুকে এরূপ দ্বিমাত্রিক বস্তুকে প্রাস বলে বা প্রজেক্টাইল। এবার প্রাসের মধ্যে আমরা জানব যে প্রক্ষেপ বেগ কি। প্রক্ষেপ বেগ, ভেলোসিটি অফ প্রজেকশন। তাহলে প্রক্ষেপ বিন্দুতে প্রাসকে যে প্রাথমিক বেগ দিয়ে ছোড়া হয় সেই বেগকে বলা হয় প্রক্ষেপ বেগ। প্রক্ষেপ বিন্দুতে প্রাথমিক যে বেগে প্রাসকে ছোড়া হয় সেই প্রাথমিক বেগকে বলা হচ্ছে প্রক্ষেপ বেগ। প্রক্ষেপ বিন্দু থেকে যে প্রাথমিক বেগ দিয়ে প্রাসকে ছোড়া হয় বা প্রক্ষেপ করা হয়, প্রক্ষেপ বলতে ছোড়া, বইয়ের ভাষা প্রক্ষেপ, হয় তাকে প্রক্ষেপ বেগ বলে। যেমন এখানে ইউ বেগ, আমরা টেনজেন্ট নিব যে কোনো পয়েন্টে, ইনিশিয়াল পয়েন্টে টেনজেন্ট নিব এই কার্ভের, তাহলে এটা হচ্ছে প্রক্ষেপ বেগ ইউ। এরপরে প্রক্ষেপ কোণ। প্রক্ষেপ বিন্দুতে অনুভূমিক রেখার সঙ্গে, মানে অনুভূমিক তলের রেখার সঙ্গে যে কোণে প্রাসকে প্রক্ষেপ করা হলো, এখান থেকে যে কোণে প্রাসকে প্রক্ষেপ করা হলো এই কোণকে বলা হচ্ছে প্রক্ষেপ কোণ। তাহলে আমরা জানব প্রক্ষেপ কোণ, অ্যাঙ্গেল অফ প্রজেকশন, খুব ইম্পর্ট্যান্ট বিষয় যার উপর নির্ভর করছে বেগের উপাংশগুলির মান। তাহলে প্রক্ষেপ কোণ কাকে বলছে? প্রক্ষেপ বিন্দুতে অনুভূমিক রেখার সঙ্গে যে কোণে
প্রাসকে প্রক্ষেপ করা হয় প্রক্ষেপ বিন্দুতে অনুভূমিক রেখার সঙ্গে যে কোণে প্রাসকে প্রক্ষেপ করা হয়, অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ প্রাসের, সেই কোণকে বলা হয়, তাকে বলে প্রক্ষেপ কোণ, অ্যাঙ্গেল অফ প্রজেকশন। এবং আরেকটা বিষয় আমরা জানব, প্রক্ষেপ সীমা বা প্রক্ষেপ পাল্লা। প্রাসকে প্রক্ষেপ বিন্দু থেকে ছোড়া হলো, উড়ে গিয়ে অনুভূমিক তলে যত দূরে গিয়ে পড়লো, এই দূরকে বা প্রক্ষেপ বিন্দু থেকে অনুভূমিক তলে যেখানে প্রাসটি পৌঁছালো, সেই বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, এক কথায় সরণ, তাকে বলা হচ্ছে রেঞ্জ অফ হরাইজন্টাল রেঞ্জ বা প্রক্ষেপ পাল্লা বা প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ পাল্লা বা প্রক্ষেপ সীমা। তাহলে প্রক্ষেপ বিন্দু থেকে অনুভূমিক তলে যত দূরে প্রাসটি, প্রক্ষেপ বিন্দু থেকে অনুভূমিক তলে যত দূরে প্রাসটি গিয়ে পৌঁছায়, সেই দূরত্বকে বা তাকে প্রক্ষেপ পাল্লা বলে। রেঞ্জ অফ হরাইজন্টাল। তো এই প্রাসের গতি দ্বিমাত্রিক গতি, এবং এই গতির যে সঞ্চারপথটি আমরা প্রমাণও করব যে সঞ্চারপথটি কিন্তু বৃত্তাকার না বা অর্ধবৃত্তাকার না, এর সঞ্চারপথটি হচ্ছে অধিবৃত্তাকার, প্যারাবোলিক হচ্ছে এর ট্র্যাজেক্টরি। তো প্রাসের গতিকে, এখান থেকে বস্তুটি ছোড়া হলো, বস্তুটি এদিক দিয়ে এই পথে একটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, তারপরে আবার নিচের দিকে নেমে এখানে পৌঁছাবে। তো প্রক্ষেপ বিন্দুতে যে বেগে প্রাসকে ছোড়া হলো, সেই প্রাথমিক বেগকে বলা হচ্ছে প্রক্ষেপ বেগ। এই প্রক্ষেপ বেগের প্রধানত দুটি উপাংশ। প্রক্ষেপ বেগকে আমরা দুটি উপাংশে বিভাজন করতে পারি। যেহেতু থিটা কোণ নিয়েছি এক্স অ্যাক্সিসের সঙ্গে, তাই এই প্রক্ষেপ বেগের একটি উপাংশ এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক উপাংশ বলা যায়, যাকে আমি ইউএক্স নাম দিতে পারি, সেটির মান কত আমরা জানি। এই প্রক্ষেপ বেগের এদিককার উপাংশ থিটা কোণের দিকে উপাংশ হচ্ছে ইউ কস থিটা। যদি থিটা হয় তাহলে ইউ বেগের এদিকের উপাংশ ইউ কস থিটা, এবং এর লম্বভাবে মানে ওয়াই অক্ষ বরাবর এর উপাংশ হচ্ছে ইউ ওয়াই ইজুক্যাল টু ইউ সাইন থিটা। আমরা জানি যে থিটা কোণের লাগা হচ্ছে কস আর খাড়া হচ্ছে সাইন, তাই এটা হচ্ছে ইউ কস থিটা, এটা হচ্ছে ইউ সাইন থিটা। এই অনুভূমিক বেগের যে উপাংশ ইউ কস থিটা, তারই জন্য প্রাসটি এই বরাবর গতিশীল হয়, প্রক্ষেপ বিন্দু থেকে আবার প্রক্ষেপ বিন্দুতে ফিরে আসে না, দূরে গিয়ে পৌঁছায়। অর্থাৎ একটি বস্তুকে ছুড়ে দিয়ে যদি দূরে পৌঁছাতে হয়, তাহলে আমাকে এই প্রজেক্টাইল মোশনে ফেলতে হবে। যদি উলম্বভাবে ফেলি তাহলে ওখানেই এসে পৌঁছাবে। তাই দূরে পৌঁছাতে গেলে তির্যকভাবে ছুটতে হবে বা প্রক্ষেপ করতে হবে বস্তুটিকে। তাহলে আনুভূমিক সরণ তার অনুভূমিক যে বেগের উপাংশ ইউ কস থিটা তার জন্য হয়। এবং মনে রাখতে হবে যে অনুভূমিক বেগ প্রত্যেকটা বিন্দুতে, প্রাসের প্রত্যেকটা বিন্দুতে অনুভূমিক বেগ সর্বদাই সমান, অর্থাৎ এটি হচ্ছে স্থির বা সুষম বেগ। যেহেতু
এদিকে প্রাসের কোনো ফোর্স নেই, তাই এদিকে ত্বরণ হচ্ছে শূন্য, অর্থাৎ এক্স অক্ষ বরাবর ত্বরণ এক্স যদি নাম দিই সেটা হচ্ছে 0। তাই অনুভূমিক বেগের উপাংশ এটা হচ্ছে স্থির বা সুষম বেগ বলা যায় বা ধ্রুবক বলা যায়। এই বেগটি হচ্ছে সর্বদাই স্থির বা সুষম বেগ বলতে পারি আমরা এক্স অক্ষ বরাবর। প্রাসের যে প্রক্ষেপ বেগ তাকে আমরা দুটি উপাংশে বিভাজন করে, অর্থাৎ প্রাসের গতিকে আমরা দুটি উপাংশে বিভাজন করে অতি সহজে বিশ্লেষণ করতে পারি সরলভাবে। সেই জন্য ইউকে প্রক্ষেপ বেগকে এদিকের উপাংশ ইউএক্স, যেটা ইউ কস থিটা এবং স্থির, যেহেতু এদিকে কোনো ত্বরণ নেই, এদিকে কোনো বল নেই যে একে সাহায্য করছে বা অপোজ করছে। অবশ্যই মনে রাখবো এই সমস্ত ক্ষেত্রে বাতাস স্থির বা কোনো কিছুর ঘর্ষণ নেই, বায়ু স্থির রয়েছে, তবেই এটি স্থির থাকবে। আর উলম্ব বেগ কিন্তু স্থির না, কারণ উলম্ব দিকে প্রাসটিকে যখন এই বরাবর ছোড়া হচ্ছে, প্রাসটি অ্যাকচুয়ালি এখান থেকে যখন এখানে পৌঁছালো, তার মানে কি প্রাসটি এক্সিসের দিকে অনুভূমিক সরানো হয়েছে এবং উপরে উঠেছে, ওয়াই অ্যাক্সিস বরাবরও সরানো হয়েছে। তার কারণ ইউ এর দুটি উপাংশ, একটি অনুভূমিক উপাংশ যার জন্য এই পথে সরণ হয়েছে, আর একটি উলম্ব উপাংশ, তার মানে ওয়াই অক্ষ বরাবরও সরণ হয়েছে। তাই প্রাসের গতিতে এই ইউএক্স এবং ইউওয়াই দুটি বেগই কার্যকরী। তো ইউএক্স বা অনুভূমিক উপাংশ স্থির থাকে যেহেতু ত্বরণ নেই, তাই প্রত্যেকটা বিন্দুতে এক্স অ্যাক্সিস বরাবর যে বেগের উপাংশ বা এক্স অ্যাক্সিস বরাবর যে বেগ সেটি সর্বদাই স্থির বা ধ্রুবক, অর্থাৎ সুষম বেগে এই বরাবর যায়। আর ওয়াই অ্যাক্সিস বরাবর উলম্ব বেগ পরিবর্তনশীল, কারণ উলম্ব বেগকে সর্বদাই উলম্ব বেগে প্রভাব বিস্তার করে অভিকর্ষজ ত্বরণ বা জি, যেহেতু জি সর্বদাই নিচের দিকে তাই বলা হয় মাইনাস জি। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে এ ওয়াই ইজুক্যাল টু মাইনাস অফ জি, এ ওয়াই ইজুক্যাল টু মাইনাস অফ জি। তো বস্তুটি প্রজেক্টাইলটা প্রাসটি এই বিন্দু থেকে এই বিন্দুতে গেল, তার মানে কি উলম্ব সরণ হয়েছে না অনুভূমিক সরণ হয়েছে? আমি বলবো দুই দিকেই সরণ হয়েছে। অনুভূমিক বেগ সর্বদাই স্থির, ত্বরণ শূন্য বলে, যেহেতু কোনো বলকে সাহায্য করে না। কিন্তু উলম্ব বেগের যে উলম্ব উপাংশ সেটি প্রথমে ধীরে ধীরে কমতে থাকে, যেহেতু অভিকর্ষ বল নিচের দিকে টানে। তাই উলম্ব বেগ বা বেগের উলম্ব উপাংশ ধীরে ধীরে কমতে কমতে এক সময় শূন্য হয়ে যায়। এখানে শূন্য হয়ে যায় বেগের উলম্ব উপাংশ। তাহলে উলম্ব বেগ যদি শূন্য হয়ে যায় তার মানে আর উপরে উঠবে না। এরপরে কি হবে? উলম্ব উপাংশ শূন্য হয়ে যাওয়ার পরে বস্তুটি নিচের দিকে নামা শুরু করবে অভিকর্ষ বলের কারণে, কিন্তু তখনও আমাদের অনুভূমিক বেগ রয়েছে, তাই ডাইরেক্ট নিচে পড়বে না, অনুভূমিক সরণ সমেত ধীরে ধীরে নিচের দিকে পড়বে এবং এই বিন্দুতে পৌঁছাবে। কারণ এখানে প্রত্যেকটা বিন্দুতেই ইউএক্স বা অনুভূমিক উপাংশ বেগের সর্বদাই স্থির, এটা সুষম বেগ, স্থির বেগ, তাই প্রত্যেকটা বিন্দুতেই রয়েছে। তাই উপর নিচ হওয়ার সময় অনুভূমিক সরণ সর্বদাই ঘটতে থাকে। যখন ভূমি স্পর্শ করবে তখন অনুভূমিক বেগ বা এই উলম্ব বেগ শূন্য হয়ে এই বিন্দুতে পৌঁছাবে। অর্থাৎ প্রজেক্টাইলটি বা প্রাসটি প্রথমে যখন ছোড়া হবে তির্যকভাবে, উপরে উঠতে উঠতে উলম্ব বেগ কমতে কমতে একসময় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, যেখানে উলম্ব বেগের উপাংশ শূন্য এবং এই সর্বোচ্চ উচ্চতাটাকে প্রাসের সর্বোচ্চ উচ্চতা বলে ক্যাপিটাল এইচ দিয়ে চিহ্নিত করা হয়। মনে করলাম এটি পি। তাহলে এখানে পি বিন্দুতে যখন সর্বোচ্চ উচ্চতায় প্রাসটি পৌঁছালো, এই পি বিন্দুতে বেগ কত বলো তো? বেগ কত? পি বিন্দুতে বেগ হচ্ছে শূন্য। আমি ভুল বললাম, পি বিন্দুতে বেগ শূন্য না, বেগের উলম্ব উপাংশ শূন্য। ইউওয়াইটা এখানে গিয়ে, ইউওয়াই তো থাকবে না, ভিওয়াই এখানে বলবো আমরা, প্রাথমিক বেগ
ইউওয়াই উলম্ব উপাংশ, এখানে গিয়ে ভিওয়াইটা শূন্য হয়ে যাবে, এখানে গিয়ে উলম্ব উপাংশ শূন্য হবে, কিন্তু অনুভূমিক উপাংশ ইউ কস থিটা প্রত্যেকটা বিন্দুতে, যতগুলি এখানে বিন্দু দিচ্ছি প্রত্যেকটা বিন্দুতেই বেগের অনুভূমিক উপাংশ সমান বা স্থির, এবং সেটি ইউ কস থিটা, কিন্তু উলম্ব উপাংশ বাড়ে কমে, এদিকে কমতে কমতে যায়, তারপর এখানকার যাওয়ার পরে ধীরে ধীরে আবার বিপরীত ডিরেকশনে বাড়তে বাড়তে যায়। এখানে উলম্ব উপাংশ যত থাকে এখানে উলম্ব উপাংশ এর মান ততই থাকে, শুধু ডিরেকশন রিভার্সলি। এখানে ইউওয়াই এর মান যত, এখানেও ইউওয়াই এর মান ততই। এখানে যদি 3 মিটার পার সেকেন্ড বেগে ওঠে, উলম্ব উপাংশের কথা বলছি, তো এখানেও 3 মিটার পার সেকেন্ড বেগে নামবে। এই আরোহণ এবং অবতরণ পুরোপুরি বিপরীত, এবং সেই কারণে সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে যে সময় লাগে, সর্বোচ্চ উচ্চতা থেকে অনুভূমিক তলে অবতরণ করতে একই সময় লাগে। এবং এখান থেকে এই পর্যন্ত পৌঁছাতে, ও থেকে এতে পৌঁছাতে মোট যে সময় লাগে, অর্থাৎ যে সময় ধরে প্রাসটি বা প্রজেক্টাইলটি আকাশে থাকে বা বাতাসে থাকে বা উড়তে থাকে, যে সময় ধরে, অর্থাৎ প্রজেক্টাইলটি বা প্রাসটি ও থেকে এতে পৌঁছাতে যে সময় নেয়, তাকে বলা হয় উড্ডয়নকাল, ফ্লাইং টাইম। তো আমরা সর্বোচ্চ উচ্চতা কোনো প্রাসের কত হতে পারে, যদি তার প্রাথমিক বেগ বা প্রক্ষেপ বেগ ইউ হয়, প্রক্ষেপ কোণ থিটা হয়, তাহলে সর্বোচ্চ উচ্চতা এইচ এর মান কত, উড্ডয়নকাল টি সমান কত, এবং তার রেঞ্জ বা প্রক্ষেপ সীমা কত, সেগুলি আমরা ধীরে ধীরে নির্ণয় করব। এবার আমরা যদি কোনো প্রাসের প্রক্ষেপ বেগ ইউ, প্রক্ষেপ কোণ থিটা দেওয়া থাকে, তবে সেই প্রাসটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সেই প্রাসের সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ এর মান, এবং প্রাসটি কতক্ষণ ধরে গগনে থাকবে, আকাশে থাকবে, কতক্ষণ ধরে উড়তে থাকবে, সেই উড্ডয়নকাল মানে ফ্লাইং টাইম, এবং প্রাসটি প্রক্ষেপ বিন্দু থেকে অনুভূমিক তলে যে বিন্দুতে পৌঁছালো তার যে দূরত্ব, কত দূরে প্রাসটি পৌঁছাবে অনুভূমিক তলে, সেই প্রক্ষেপ সীমা বা প্রক্ষেপ রেঞ্জ যাকে বলছি হরাইজন্টাল রেঞ্জ, আর তার মান আমরা নির্ণয় করব। তো প্রথমে প্রাসের সর্বোচ্চ উচ্চতা এইচ, তারপরে উড্ডয়নকাল ক্যাপিটাল টি, তারপরে প্রাসের পাল্লা আর নির্ণয় করব। তো প্রাসের সর্বোচ্চ উচ্চতা এইচ এর রাশিমালাটি হবে, আমরা প্রমাণ করব, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তো ধরে নেব, ধরে প্রাসের প্রক্ষেপ বেগ ইউ, প্রাসের প্রক্ষেপ বেগ ইউ, আমরা এখানে মান নিয়ে হিসাব করব, ভেক্টর চিহ্ন না দিলেও চলে। প্রাসের প্রক্ষেপ কোণ সমান থিটা, তাই যদি হয়, অতএব বেগের অনুভূমিক উপাংশ হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, বেগের অনুভূমিক উপাংশ ux ইজুকাল টু ইউ কস থিটা। আমরা এখানে দেখেছি ux ইজুকাল টু ইউ কস থিটা স্থির, যেহেতু ত্বরণ হচ্ছে 0, আর বেগের উলম্ব উপাংশ মানে y অক্ষ বরাবর uy ইজুকাল টু ইউ সাইন থিটা, এবং উলম্ব দিকে এটা হচ্ছে স্থির বা ধ্রুবক সুষম বেগ, আর এটা স্থির না, উলম্ব বেগ প্রথম দিকে কমতে কমতে যায়, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে উলম্ব বেগ 0 হয়ে যায়, আবার ধীরে ধীরে বেগ বাড়তে 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 বাড়তে
এ বিন্দুতে পুনরায় সেই বেগ ফিরে পাই, উলম্ব বেগ যেটা প্রক্ষেপ বিন্দুতে ছিল সেটাই এই জায়গায় পৌঁছাবে, শুধু ডিরেকশন অপোজিট। তাহলে উলম্ব উপাংশ এটা। এবং ত্বরণ ay ইজুক্যাল টু মাইনাস জি, যেহেতু অভিকর্ষজ ত্বরণ সর্বদাই নিচের দিকে তাই এটাকে মাইনাস জি নেওয়া হয়। সর্বোচ্চ উচ্চতা বলতে y অক্ষ বরাবর সরণ, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের জন্য আমরা জানি যে প্রাসের গতিকে দুই ডিরেকশনে, দুই দিকে, অনুভূমিক দিকে এবং উলম্ব দিকে তার গতিকে বিশ্লেষণ ভেঙে দিয়ে উপাংশে তার গতিকে দুইটি ভাগে ভাগ করে আমরা উলম্ব দিকে এবং অনুভূমিক দিকে সরলভাবে তার গতিকে বিশ্লেষণ করতে পারি। তো যেহেতু সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করব, তাই শুধুমাত্র y অক্ষ বরাবর বা উলম্ব গতিটি চিন্তা করব। তাই উলম্ব গতির জন্য, তাই সর্বোচ্চ উচ্চতার জন্য আমরা উলম্ব গতি বিবেচনা করব। অর্থাৎ এক্ষেত্রে y অক্ষ বরাবর উলম্ব গতি শুধুমাত্র বিবেচ্য। এইচটা কার জন্য হলো? এই যে এইচ পরিমাণ সরণ হলো, এখানে ইউ এক্স অনুভূমিক বেগের যে অনুভূমিক উপাংশ ইউ এক্স ইউ কস থিটা যেটা স্থির, তার কোনো অবদান নেই এই এইচ তৈরিতে। এইচ উচ্চতায় তোলার জন্য এর কোনো অবদান নেই, শুধুমাত্র এর অবদান রয়েছে। তাই এইচ এর মান নির্ণয় করার জন্য শুধু উলম্ব গতিকে আমরা বিবেচনা করব। এক্ষেত্রে উলম্ব গতি শুধুমাত্র বিবেচ্য। এবং ধরি সর্বোচ্চ বিন্দু বিবেচ্য, ধরি সর্বোচ্চ বিন্দু পিতে, ধরি সর্বোচ্চ বিন্দু পি এবং এই বিন্দুতে সর্বোচ্চ বিন্দু পি, এই পি বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে বেগের উলম্ব উপাংশ 0। উলম্ব উপাংশের মান কত? 0। অতএব Vy ইজুক্যাল টু 0। তাহলে Vy ইজুক্যাল টু 0। তাই এখান থেকে বস্তুটি যখন গতিশীল হলো প্রাসটি, তাই এই বিন্দুতে পৌঁছানোর জন্য দুটি বেগই কার্যকরী হয়েছে। অনুভূমিক বেগের উপাংশ এই দিক আনুভূমিক সরণ ঘটিয়েছে, উলম্ব বেগের উলম্ব উপাংশ এইচ পরিমাণ উপরের দিকে সরে নিয়ে গেছে। তাই এইচ পরিমাণ যে উচ্চতায় উঠেছে তার জন্য শুধুমাত্র এই বেগটি আর এই ত্বরণটি কার্যকরী, অনুভূমিক বেগের কোনো অবদান নেই। তাই আমরা এই একরৈখিক গতি y অক্ষ বরাবর গতিকে বিবেচনা করব। এবং যেহেতু পৃথিবীর কাছাকাছি এই প্রাসের গতিকে বিবেচনা করা হয়, তাই পৃথিবীর কাছাকাছি অভিকর্ষ ত্বরণের মানও স্থির। তাই সুষম ত্বরণ উলম্ব গতিকে সুষম ত্বরণের আওতায় রাখা যায়। এবং সেই কারণে আমাদের যে গতির সমীকরণ রয়েছে ওয়ান ডাইমেনশনাল মোশন, যে ভি ইজুক্যাল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজুক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as এবং এস ইজুক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের জন্য যেগুলো আমরা আলোচনা করেছি ওয়ান ডাইমেনশনাল মোশনে, তো সমত্বরণের ক্ষেত্রে যে সূত্রগুলি রয়েছে সেই সূত্রগুলি এখানে প্রযোজ্য। কারণ উলম্ব গতিতে সুষম ত্বরণ আর অনুভূমিক গতিতে ত্বরণ 0, সুষম বেগে যাচ্ছে, তাই এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে যেহেতু সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের জন্য আমরা উলম্ব গতিকে বিবেচনা করব, তাই সুষম ত্বরণের জন্য এই সূত্রগুলি প্রয়োগ করতে পারি।
তো এই সূত্রগুলোর মধ্যে কোনটা সূত্র আমাদের লাগবে? এইচ নির্ণয় করব, তাই 2 নম্বর সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, যেখানে ভি এর মানটা হচ্ছে 0। যেহেতু ওয়াই অক্ষ বরাবর গতি, তাই চূড়ান্ত বেগ ভিওয়াই, প্রাথমিক বেগ ইউওয়াই, ত্বরণ হচ্ছে -g এবং সরণ হচ্ছে এইচ। তো অতএব আমরা প্রয়োগ করব কোন সূত্র? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্র যদি প্রয়োগ করি আমরা, যেহেতু সুষম ত্বরণ এক্ষেত্রেও রয়েছে, তাই ভি বলতে ভিওয়াই, ইউ বলতে ইউওয়াই, এ বলতে -g, এস বলতে এইচ। তাহলে এখান থেকে এটা হচ্ছে 0, ইউওয়াই হচ্ছে ইউ সাইন থিটা তার স্কোয়ার -2gh বা 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার साइन स्क्वायर थीटा और h इक्वल टू यू स्क्वायर साइन स्क्वायर थीटा डिवाइड बाई 2g। তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সমীকরণ, যে h ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2g। এবার আমরা প্রাসের উড্ডয়নকাল কত, উড্ডয়নকালের রাশিমালা t ইকুয়ালস টু 2u সাইন থিটা ডিভাইড বাই জি, এটি নির্ণয় করব। অর্থাৎ প্রাসের যদি প্রক্ষেপ বেগ এবং প্রক্ষেপ কোণ দেওয়া থাকে, তাহলে প্রাসটি কত সময় ধরে আকাশে থাকবে সেই সময়টি, অথবা প্রক্ষেপ বিন্দু থেকে আবার অনুভূমিক তলে ফিরে আসতে, প্রক্ষেপ বিন্দু থেকে যাত্রা করে অনুভূমিক তলে ফিরে আসতে এই পথ বরাবর যাবে, গিয়ে অনুভূমিক তলে ফিরে আসতে যে সময় লাগছে, সেই মোট উড্ডয়নকালকে, ফ্লাইং টাইমকে আমরা নির্ণয় করব রাশিমালা দিয়ে। তো অতএব পাবো টি ইকুয়ালস টু 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি, এইচ পেলাম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এইচ পেলাম সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2g, আর আমরা উড্ডয়নকাল পাবো টি ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। একই রকমভাবে ধরি প্রাসের প্রক্ষেপ বেগ সমান ইউ, প্রাসের প্রক্ষেপ কোণ সমান থিটা। অতএব বেগের অনুভূমিক উপাংশ বা প্রক্ষেপ বেগের অনুভূমিক উপাংশ গতবার যেমন লিখেছিলাম সেরকমই বিশ্লেষণ করব। এটাই সর্বদা স্থির, আর বেগের উলম্ব উপাংশ ইউ সাইন থিটা, এবং উলম্ব দিকে যে ত্বরণ এ ওয়াই অক্ষ বরাবর, সেটা হচ্ছে -g। যদিও এটা সর্বদাই সমান, পৃথিবীর কাছাকাছি প্রত্যেকটি বস্তুর ক্ষেত্রে ত্বরণ একই রকম, এবং সেটি হচ্ছে -g, যেহেতু নিচের দিকে সর্বদাই। তো আমরা কি নির্ণয় করব? ফ্লাইং টাইম। ফ্লাইং টাইম আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। এই প্রক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে, প্রক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতা h পরিমাণ উঠতে যে সময় লাগে, অর্থাৎ আরোহণের সময়কাল সর্বোচ্চ বিন্দুতে, যত সর্বোচ্চ বিন্দু থেকে অবতরণ করতে অনুভূমিক তলে অবতরণের সময়কাল সমান, এটা যদি হয় t, এদিকেও হবে t, অর্থাৎ এদিককার সময় যোগ করলে মোট ফ্লাইং টাইম পাবো। তো এইভাবে আমরা করতে পারি উড্ডয়নকাল নির্ণয়। অথবা প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দুতে যেতে যে মোট সরণ কত, আমরা y অক্ষ বরাবর গতি বিবেচনা করব। প্রাসের গতিকে সরলীকরণ করার জন্য প্রাসের গতির প্রক্ষেপ বেগকে দুটি উপাংশে বিভাজন করব, এবং আমরা y অক্ষ বরাবর এবং
এক্স অক্ষ বরাবর উলম্ব গতি এবং অনুভূমিক গতিকে আলাদা করে তারপরে বিশ্লেষণ করব। তো আমরা যদি উড্ডয়নকাল নির্ণয় করতে চাই তাহলে এই বিন্দু থেকে আকাশপথে এখানে পৌঁছাতে যে সময় লাগে তার জন্য আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি অথবা এই সূত্র প্রয়োগ করতে পারি। দুটো সূত্রের মাধ্যমেই, এখানেও টি আছে এবং এখানেও টি আছে, তো দুটোর মাধ্যমে প্রয়োগ করতে পারি। তো দুটোর মাধ্যমে যদি করি, প্রথমে এটা দিয়ে করি। কি করব? সর্বোচ্চ বিন্দু পিতে পৌঁছাতে মোট সময় কত মনে করলাম, ধরি প্রাসটি সর্বোচ্চ বিন্দু পিতে পৌঁছাতে সময় লাগে টি। ধরি প্রাসটির সর্বোচ্চ বিন্দু পিতে পৌঁছাতে সময় লাগে টি, সর্বোচ্চ বিন্দু পৌঁছাতে টি সময় লাগলো। তাহলে এখানে প্রাথমিক বেগ হচ্ছে y অক্ষ বরাবর উলম্ব গতি বিবেচনা করব, লিখব এক্ষেত্রে উলম্ব গতি বিবেচ্য। উলম্ব গতি বিবেচ্য। তাহলে প্রাথমিক বেগ কত ছিল এখানে? y অক্ষ বরাবর ইউ সাইন থিটা। এখানে অন্তিম বেগ কত? y অক্ষ বরাবর 0 হয়ে গেছে, কারণ এই জায়গাতে সর্বোচ্চ বিন্দুতে বেগের যে উলম্ব উপাংশ সেটি 0। অতএব vy ইজুকাল টু 0। ত্বরণ কত? -g। তাহলে সময় কত লেগেছে মনে করলাম টি। তাহলে এই সূত্র যদি প্রয়োগ করি কি পাচ্ছি? অতএব এই সূত্র বলতে v ইজুকাল টু ইউ প্লাস এটি। এক্ষেত্রে ভি এর জায়গায় বসবে চূড়ান্ত বেগ vy যেটা 0, ইউ বলতে uy যেটা প্রাথমিক বেগ, এ বলতে -g, টি বলতে টি ধরেছি। তো vy হচ্ছে 0, এই বিন্দুতে বেগের উলম্ব উপাংশ 0। uy কত ছিল, মানে এখানে উলম্ব বেগের উপাংশ কত ছিল? বেগের উলম্ব উপাংশ ছিল ইউ সাইন থিটা, তাই এটা হচ্ছে ইউ সাইন থিটা আর -g এবং টি। এখান থেকে যদি টি বার করি, টি ইজুকাল টু কত হবে? ইউ সাইন থিটা ডিভাইড বাই জি। তো অতএব সর্বোচ্চ বিন্দুতে উত্তরণের সময় বা আরোহণের সময় সমান টি সমান ইউ সাইন থিটা ডিভাইড বাই জি। অতএব অবতরণের সময় টি ইজুকাল টু ইউ সাইন থিটা ডিভাইড বাই জি। অতএব উড্ডয়নকাল ক্যাপিটাল টি ইজুকাল টু 2t ইজুকাল টু 2u সাইন থিটা ডিভাইড বাই জি। অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে যা সময় নেবে আরোহণের সময় আর সর্বোচ্চ বিন্দু থেকে অবতরণের যে সময়, দুটোই সমান। তাই একটি যদি হয় ইউ সাইন থিটা বাই জি, অপরটিও হবে ইউ সাইন থিটা বাই জি। তাই দুটোকে যোগ করলে হবে মোট টাইম 2u সাইন থিটা বাই জি। তাই আমরা সর্বোচ্চ বিন্দুর পরিপ্রেক্ষিতে এই সূত্র কাজে লাগিয়ে বার করতে পারি টাইমটা, অথবা প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানে গেছে তার জন্য মোট টাইম কতটা ক্যাপিটাল টি এক ইকুয়েশনে বার করতে পারি এই ইকুয়েশন দিয়ে। তাহলে একবারেই এই ইকুয়েশন দিয়ে আমরা উড্ডয়নকাল ক্যাপিটাল টি নির্ণয় করতে পারি। ধরি উড্ডয়নকাল
ক্যাপিটাল টি। তো অতএব টি সময়ে প্রাসের উলম্ব সরণ এস সমান কত? এই বিন্দু থেকে যাত্রা করলো, উপরে উঠতে উঠতে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছালো, আবার অবতরণ করতে করতে এই জায়গায় পৌঁছালো। তাহলে প্রাথমিক অবস্থান, অন্তিম অবস্থান, এর উলম্ব সরণ কত? যদি উলম্ব সরণ আমরা উলম্ব গতি বিবেচনা করি, তাহলে উলম্ব সরণ ও বিন্দু আর এ বিন্দুর উলম্ব সরণ 0। হরাইজেন্টাল বা অনুভূমিক সরণ রয়েছে ও এ, যেটা রেঞ্জ, হরাইজেন্টাল রেঞ্জ, প্রক্ষেপ সীমা। সেই প্রক্ষেপ সীমা পেরিয়েছে অনুভূমিক যে উপাংশ বেগের, সেই অনুভূমিক উপাংশ ইউএক্স এর জন্য ও থেকে এতে গেছে। কিন্তু এটার জন্য অনুভূমিক সরণ ঘটেনি, এটার জন্য উলম্ব সরণ ঘটবে, উলম্ব বেগের জন্য উলম্ব সরণ ঘটবে। তাহলে ও বিন্দু প্রথমে অবস্থান ছিল, উলম্ব সরণের বিচারে ও বিন্দু যে জায়গায় রয়েছে, এ বিন্দু একই জায়গায় রয়েছে উলম্ব সরণের বিচারে। এটা অনুভূমিক তল, এখান থেকে অনুভূমিক তলের দূরত্ব 0, আর এটা তো অনুভূমিক বিন্দুতেই রয়েছে, অনুভূমিক তলেই রয়েছে। তাই ও বিন্দু আর এ বিন্দু অনুভূমিক তলেই রয়েছে। তাই এই দুই বিন্দুর অনুভূমিক সরণ উচ্চতার দিক দিয়ে, এটাও যে হাইটে আছে এটাও সেই হাইটে আছে। তাই উলম্ব সরণের বিচারে ও আর এ বিন্দুর উলম্ব সরণ হচ্ছে 0। টি সময়ে প্রাসের উলম্ব সরণ এস ইজুকাল টু 0। এটা বুঝতে হবে যে ও বিন্দু প্রাসের প্রাথমিক বিন্দু, এখান থেকে ছোড়া হলো, এখানে এসে পৌঁছালো। তাহলে এটা যে হাইটে এটাও সেই হাইটে, উলম্ব সরণ চিন্তা করছি, তাই এস ইজুকাল টু 0। তাহলে আমরা কি লিখব? এটা থেকে যদি বার করি, ওই সূত্রটা এখানে লিখলাম, বা এখানে আরেকবার লিখতে পারি আমরা যে উলম্ব গতি বিবেচ্য তাহলে আমরা লিখতে পারি এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। কিন্তু এক্ষেত্রে এস হচ্ছে 0, ইউ বলতে উলম্ব গতির জন্য ইউ এর মান হচ্ছে ইউ সাইন থিটা, টি বলতে ক্যাপিটাল টি উড্ডয়নকাল, মাইনাস এ যেহেতু জি, এ বলতে জি মাইনাস জি টি স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি টি যদি কমন নিই তাহলে ইউ সাইন থিটা মাইনাস হাফ অফ জিটি ইজুকাল টু 0। টি কমন নিচ্ছে দুই জায়গা থেকে, তাই হচ্ছে। তো এখান থেকে হয় টি ইজুকাল টু 0 অথবা হাফ অফ জিটি ইজুকাল টু ইউ সাইন থিটা, or t is equal to 2u sin theta divided by g। t এর দুটো মান পাচ্ছি আমরা, অর্থাৎ উলম্ব সরণ যখন 0, t is equal to 0, t is equal to 0 উড্ডয়নকাল হতে পারে না, অর্থাৎ 0 সময়ে এখান থেকে এখানে পৌঁছাবে, এটা অবাস্তব কথা। তাহলে t is equal to 2u sin theta by g, কিন্তু t is equal to 0 কেন আসলো? এই যে ওয়ান ডাইমেনশনাল মোশনের ইকুয়েশন এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটি ধ্রুব সত্য। তাহলে টি ইজুকাল টু 0 এই কথাটা কি সত্যি? এটা সত্যি, কারণ এস যখন 0, ও বিন্দুতেও সরণ 0, এ বিন্দুতেও সরণ 0, ও থেকে এতে গেল তাতেও সরণ 0, বা ও থেকে ওতে গেছে তাতেও সরণ 0। তাই ও থেকে ওতে গেছে সময় কত লেগেছে? সময় লাগেনি। ও থেকে ওতে মানে একই বিন্দু, তাই টি একবার 0 তার জন্যও সরণ 0, আর টি একবার এটা তারও জন্য সরণ 0। তো যেহেতু আমরা উড্ডয়নকাল নিচ্ছি, অর্থাৎ ও বিন্দু থেকে ও বিন্দুতে গেছে এটা ভাববো না, টি কখনো 0 হবে না। টি কতটা হবে? ও থেকে এতে যেতে সময় লেগেছে
2u sin থিটা বাই জি। তাই t ইজ ইকুয়াল টু 2u sin থিটা বাই জি, এটি হচ্ছে উড্ডয়নকালের আসল সমীকরণ। এবার আমরা নির্ণয় করব প্রাসের পাল্লা বা প্রাসের সীমা আর এর মান। আর এর মান বলতে প্রাথমিক বিন্দু থেকে অনুভূমিক তলে যত দূরে গিয়ে প্রাসটি পৌঁছায় ফ্লাইং করে, এই ও এ দূরত্ব যেটা আর বলছি আমরা, আর এর মানটি নির্ণয় করব। তো অনুভূমিক সরণ, এখানে উলম্ব গতির কোনো ভূমিকা নেই। অনুভূমিক সরণ এই ইউ এক্স সমান ইউ কস থিটা এরই জন্য হচ্ছে। তো অবশ্যই যতক্ষণ ধরে প্রাসটি ফ্লাইংয়ে থাকবে সেই সময় ধরে তার অনুভূমিক সরণ ঘটবে। অনুভূমিক তলে এসে পৌঁছে গেলে তার আর অনুভূমিক সরণ ঘটবে না। তাই অনুভূমিক সরণের জন্য এই বেগটি এবং সুষম বেগ বা স্থির বেগটি অনুভূমিক সরণের জন্য দায়ী। তাহলে যদি ফ্লাইং টাইম ক্যাপিটাল টি হয় আর সুষম বেগ ইউএক্স হয়, তাহলে তার সরণ টি টাইমে কতটা সরণ হবে? টাইম ইন্টু বেগ ইজুকাল টু সরণ। তাই আর ইজুকাল টু ইউএক্স ইন্টু টি। আমরা এই সমীকরণ লিখতে পারি, সরণের সমীকরণ, কিন্তু এখানে ত্বরণ রয়েছে। আর অনুভূমিক বেগের কথা বিবেচনা করলে ত্বরণ হচ্ছে 0, তাই এটা 0 বসালে এই টার্মটা থাকছে না, তাহলে শুধু ইউটি বা ভিটি থাকছে। তো আমরা কী লিখব? প্রক্ষেপ সীমা আর ইজুকাল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইড বাই জি, এটি আসবে। তো একই রকমভাবে প্রাসের প্রক্ষেপ বেগ ইউ, প্রক্ষেপ কোণ থিটা, তাহলে বেগের অনুভূমিক উপাংশ হচ্ছে ইউ এক্স ইজুকাল টু ইউ কস থিটা মানে স্থির, যেহেতু ত্বরণ নেই। আর বেগের উলম্ব উপাংশ ইউ ওয়াই সমান ইউ সাইন থিটা, এবং এ ওয়াই মানে ত্বরণ উলম্ব দিক বরাবর সেটা মাইনাস জি। প্রাসের পাল্লা নির্ণয়ে অনুভূমিক গতি বিবেচ্য। যেহেতু বেগ স্থির, তাই আমরা এই সমীকরণটি বসাবো। এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। বেটাকে লিখতে পারি আর ইজুকাল টু ইউ এক্স ইন্টু টি। এটা যেহেতু 0, ত্বরণ যেহেতু নেই, তাই এটা হচ্ছে 0, তাই এইটুকু লিখলেই হবে। বা গতিবেগ ইন্টু সময় ইজুকাল টু সরণ। অথবা আরেকবার লিখতে পারি এর জায়গায় এ এক্স 0 ধরে, তো বেশি জটিলতা না করে এটুকুন সংক্ষেপে লিখলেই যথেষ্ট। বা আর ইজুকাল টু ইউ এক্স মানে কি? ইউ এক্স বলতে ইউ কস থিটা, আর টি, টি এর মানটা আমরা একটু আগে বার করলাম। টি এর মান কি বার করলাম? 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। যেহেতু টি ইজুকাল টু 2u সাইন থিটা ডিভাইড বাই জি, এই মানটি এখানে বসালাম। বা আর ইজুকাল টু কত হচ্ছে? ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা ডিভাইড বাই জি। বা আর ইজুকাল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইড বাই জি। আমরা জানি যে 2 সাইন থিটা কস থিটা ত্রিকোণমিতিক ফর্মুলা, 2 সাইন থিটা কস থিটা ইজুকাল টু সাইন 2 থিটা। 2 সাইন থিটা কস থিটা ইজুকাল টু সাইন 2 থিটা। তাই এটি লেখা যায় ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো এটি হচ্ছে পাল্লা বা রেঞ্জ। এবার আমরা বলতে পারি যে সর্বাধিক পাল্লার জন্য প্রক্ষেপ কোণের মান কত। যারা বর্ষা ছুঁড়ে খেলায়, বর্ষাটা অনুভূমিক রেখার সঙ্গে অনুভূমিক তলের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে ছড়বে, যাতে একটা প্রক্ষেপ বেগের জন্য সর্বাধিক দূরত্ব পৌঁছায়। প্রক্ষেপ পাল্লাটা সর্বাধিক হয়
প্রক্ষেপ পাল্লা সবচেয়ে বেশি হবে কত অ্যাঙ্গেলে ছুললে। তাই সর্বোচ্চ প্রক্ষেপ পাল্লা বা সর্বাধিক প্রক্ষেপ পাল্লা তার শর্ত কি? সর্বাধিক প্রক্ষেপ পাল্লার শর্ত হচ্ছে প্রাসটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হবে, না বেশি উপরে না বেশি নিচে, ভূমির সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হবে। তাহলে একই বেগে, একই প্রক্ষেপ বেগে সেটা সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে বা প্রক্ষেপ পাল্লা, প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হবে। যদি বেশি খাড়া তুলি তাহলে উপরে বেশি যাবে, কিন্তু হরাইজন্টাল রেঞ্জ বেশি হবে না, আশেপাশেই পড়বে। আর যদি প্রক্ষেপ কোণ 45 ডিগ্রি থেকে কম হয় তাহলে তাড়াতাড়ি নিচে নেমে যাবে। কারণ বেশি দূরে যেতে গেলে বেশি সময় ধরে যেতে হবে এবং অনুভূমিক উপাংশকে, পাল্লা যদি বেশি হতে হয় অনুভূমিক উপাংশকে, বেগের অনুভূমিক উপাংশকে বেশি রাখতে হবে এবং সময়টাকেও বেশি রাখতে হবে, তাহলে বেশি সময় ধরে যাবে। থিটার মানটা যদি কম হয় তাহলে সময়টা আবার কমে যাবে, তাহলে অল্প সময়ের মধ্যে নিচে নেমে যাবে। থিটার মানটা যদি বেশি হয় তাহলে এটা কমে যাবে। তো সেই কারণে আমাদের থিটার মানটা রাখতে হবে 45 ডিগ্রি। তো কীভাবে বুঝবো 45 ডিগ্রি রাখবো? প্রক্ষেপ পাল্লা যেহেতু আর ইজুক্যাল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, অতএব সর্বাধিক প্রক্ষেপ পাল্লা হতে গেলে অতএব আর ম্যাক্সের জন্য সাইন 2 থিটা ম্যাক্সিমাম হতে হবে, আর সাইনের সর্বোচ্চ মান হতে পারে 1। তাহলে সাইন 2 থিটা সমান 1 বলতে সাইন 90 ডিগ্রি, তার মানে 2 থিটা ইজুকাল টু 90 ডিগ্রি, তার মানে থিটা ইজুকাল টু 45 ডিগ্রি। তো এটা হচ্ছে প্রক্ষেপ পাল্লার রাশিমালা। তো আর এর মান সর্বোচ্চ হতে গেলে ইউ যেহেতু স্থির, একটা নির্দিষ্ট প্রক্ষেপ বেগ বলে দিয়েছে, ওই নির্দিষ্ট প্রক্ষেপ বেগের জন্য প্রক্ষেপ পাল্লা সর্বোচ্চ হতে গেলে, সর্বাধিক হতে গেলে কোন অ্যাঙ্গেলে প্রক্ষেপ কোণ থিটার মানটা কত হবে? জি স্থির, ইউ স্থির, তাহলে থিটা পরিবর্তনশীল। তো থিটা কত হলে আর এর মান সর্বোচ্চ হবে? আর এর মান সর্বোচ্চ হবে সাইন থিটা ইজুকাল টু সর্বোচ্চ হলে, যেহেতু এই দুটাই স্থির, জি তো পাল্টানো যাবে না, ইউ একটা নির্দিষ্ট মান বলে দিয়েছে, তাহলে সাইন 2 থিটা এটা সর্বোচ্চ হতে হবে। আর সাইনের সর্বোচ্চ মান হয় 1, তাহলে সাইন 2 থিটা ইজুকাল টু সাইন 90 ডিগ্রি, তাহলে 2 থিটা ইজুকাল টু 90 ডিগ্রি, থিটা ইজুকাল টু 45 ডিগ্রি। তাই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যারা বর্ষা ছোড়ে খেলায় তারা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়ার চেষ্টা করে, যাতে সর্বাধিক পাল্লা হয় ওই নির্দিষ্ট প্রক্ষেপ বেগের কারণে। এবং তার মান কত? তাহলে এখানে আর কত হবে? আর ইজুকাল টু হবে ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা সমান 1 হয়ে গেলে এটাই হচ্ছে আর ম্যাক্সের মান। আর ম্যাক্স ইজুকাল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি। এবার আমরা আলোচনা করব প্রাসের সঞ্চার পথটি কি ধরনের। প্রাস যে পথে গতিশীল হচ্ছে, এই যে এই পথে প্রাসটি গতিশীল হচ্ছে, এই পথে যাচ্ছে, তো এই পথটি কি বৃত্তাকার, অর্ধবৃত্তাকার, না উপবৃত্তাকার, না অধিবৃত্তাকার? এই ট্র্যাজেক্টরি অফ এ প্রজেক্টাইল, প্রাসের যে সঞ্চার পথ, যে পথে প্রাসটি যাচ্ছে সেই তার সঞ্চার পথটি কী ধরনের সেটি আমরা জিওমেট্রিক্যালি প্রতিষ্ঠা করব। মানে এমন একটি সমীকরণ নির্ণয় করব যে সমীকরণ এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক হবে। মনে করলাম প্রাসটি এই বিন্দুতে পৌঁছালো, এটা এখন বিবেচ্য না, মনে করলাম প্রাসটি এই বিন্দুতে পৌঁছালো, এটার নাম দিলাম পি এবং এটার
এক্স এবং ওয়াই হচ্ছে এর স্থানাঙ্ক। তাহলে পি এক্স এবং ওয়াই স্থানাঙ্ক, তার মানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটি এক্স, এটি হচ্ছে ওয়াই। তাহলে প্রাসের এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তাহলে এক্স ইজুক্যাল টু কি? অতএব ধরি টি সময়ে প্রাসটি পি বিন্দুতে পৌঁছায়। যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তো এক্স এক্স বলতে অনুভূমিক সরণ। অনুভূমিক সরণ কার জন্য? এটার জন্য। এটা স্থির বেগ, তাহলে এটা ইন্টু টি সমান এক্স। অতএব এক্স ইজুক্যাল টু ইউ এক্স অ্যান্ড টি ইজুক্যাল টু ইউ কস থিটা ইন্টু টি, বা এখান থেকে লেখা যায় না, এটা পরে চিন্তা করছি। এবং ওয়াই, অতএব ওয়াই ইজুক্যাল টু কি? এটা হচ্ছে ওয়াই, যেহেতু এখানে বেগ স্থির না, এখান থেকে যখন ওয়াই সরণ হচ্ছে উলম্ব সরণ, সেক্ষেত্রে বেগ কিন্তু স্থির না, ত্বরণ বা বলতে পারি ঋণাত্মক মন্দন এখানে কাজ করছে। তাহলে ওয়াইয়ের মান কি হবে? এস ইজুক্যাল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে ওয়াই ইজুক্যাল টু ইউটি ইউআইটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই তো? তাহলে তাই যদি হয়, ইউ ওয়াইয়ের মান কি? ইউ সাইন থিটা। যেহেতু ওয়াই সরণটা উলম্ব সরণ, উলম্ব সরণে এর অবদান রয়েছে, তাই এই বেগকে আমরা কাজে লাগাবো। ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো প্রাসের সঞ্চারপথের সমীকরণ, প্রাসের সঞ্চারপথের ইকুয়েশন নির্ণয় করা, সমীকরণ বলতে পারি। প্রাসের সঞ্চারপথের সমীকরণ যে অধিবৃত্তাকার, সেই সঞ্চারপথের সমীকরণটি কী করে নির্ণয় করব? তার মানে হচ্ছে এক্স আর ওয়াই সম্মিলিত একটি সমীকরণ নির্ণয় করব, যেখানে যে সমীকরণে এক্স থাকবে এবং ওয়াই থাকবে, কিন্তু টি থাকবে না। টাইমকে, টিকে এখান থেকে এলিমিনেট করব। তাই এখান থেকে টি এর মান নির্ণয় করে সেই মানটি এখানে বসাবো টির জায়গাগুলিতে। তাহলে টি আর থাকলো না, এক্স ওয়াইয়ের একটা সমীকরণ হলো। তাহলে এখানে থেকে কি লিখতে পারি? বা টি ইজুক্যাল টু এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা। তাই যদি হয়, তাহলে এখানে কি আসছে? ইউ সাইন থিটা। আর টি এর মান কি? টি এর মান হচ্ছে এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা হাফ জি। টি এর মান হচ্ছে এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা। টি এর স্কোয়ার ছিল, তাই টি এর মানের স্কোয়ার লিখলাম। তাই এটা ইজুকাল টু হচ্ছে ইউ ইউ কেটে যাচ্ছে, এক্স টেন থিটা মাইনাস জি টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। তাহলে ওয়াই ইজুক্যাল টু এক্স টেন থিটা মাইনাস জি ডিভাইড বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। অর্থাৎ এই সমীকরণটি কার সঙ্গে তুলনীয়? এই সমীকরণটি এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার এই সমীকরণের সঙ্গে তুলনীয়, যেখানে এ ইজুক্যাল টু টেন থিটা আর বি ইজুক্যাল টু মাইনাস জি অফ টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এই সমীকরণটা ওয়াই আর এক্সের সমীকরণটা কীরকম? ওয়াই ইজুক্যাল টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। এবং এই সমীকরণটি কিসের সমীকরণ? এই সমীকরণটি হচ্ছে অধিবৃত্তাকার সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, অর্থাৎ প্যারাবোলা ইকুয়েশন। এটি হচ্ছে জিওমেট্রিকগতভাবে প্যারাবোলার ইকুয়েশন। তাই এর সঞ্চার পথটির ট্র্যাজেক্টরিটি হচ্ছে প্যারাবোলিক। প্যারাবোলিক বলতে এরকম হতে পারে,
অথবা এদিকে এরকম হতে পারে, অথবা উপরের দিকে হতে পারে, অথবা নিচের দিকে হতে পারে। এটা হচ্ছে প্যারাবোলিক ইকুয়েশন। তাই বলতে পারি প্রাচীর সঞ্চারপথটি কীরকম, প্যারাবোলিক। এবং সঞ্চারপথের সমীকরণ যদি বলে, কি বললো, প্রাচীর সঞ্চারপথের সমীকরণ। তো সঞ্চারপথের সমীকরণ কি, y ইকুয়ালস টু, এটা হচ্ছে প্রাচীর সঞ্চারপথের সমীকরণ। এটা তুলনা করলাম, এটা তুলনা করেছি প্যারাবোলিক ইকুয়েশনের সঙ্গে, কিন্তু কোনটি প্রাচীর সঞ্চারপথের সমীকরণ, এটি বলতে y ইজ ইকুয়াল টু x tan থিটা মাইনাস g ডিভাইডেড বাই 2 u স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু x স্কোয়ার, অর্থাৎ এই টাইপের সমীকরণ এটা। তো এই টাইপের সমীকরণ হলে কিসের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। তাই অধিবৃত্তাকার হচ্ছে প্রাচীর সঞ্চারপথটি। এবার আমরা নির্ণয় করব যে টি সময় পরে প্রাচীর গতিবেগ পরিবর্তিত হয়ে কি হতে পারে এবং তার অভিমুখেই বা কোন দিকে। কি বলতে চাইছি, প্রাচীর যখন এখান থেকে প্রক্ষেপ বেগ ইউ নিয়ে গতিশীল হলো, তার অভিমুখ ছিল অনুভূমিকের সঙ্গে থিটা কোণ। যেই প্রাচীর এই অধিবৃত্তাকার পথ দিয়ে যাবে, প্রত্যেকটা বিন্দুতে প্রাচীর গতিবেগ পাল্টে যাবে, প্রত্যেকটা বিন্দুতে প্রাচীর বেগের অভিমুখ পাল্টে যাবে। এই বিন্দুতে প্রাচীর বেগ কোন দিকে, তো এই বিন্দুতে আমরা ট্যানজেন্ট টানবো। এই বিন্দুতে প্রাচীর বেগ কোন দিকে, ট্যানজেন্ট টানবো। তো মনে করলাম টি সময় পরে প্রাচীরটি এখানে পৌঁছালো, তাহলে তার গতিবেগ কত হবে, মনে করলাম সেই গতিবেগ হচ্ছে ভি। তাহলে এখান থেকে এদিকে হচ্ছে ভি গতিবেগ পি বিন্দুতে। এর অনুভূমিক উপাংশ কত, মনে করলাম এটা হচ্ছে ভি ওয়াই, ভি এক্স। উলম্ব উপাংশ কত, উলম্ব উপাংশ মনে করলাম ভি ওয়াই। তাহলে ইউ এক্স, ইউ ওয়াই এবং ইউ, প্রক্ষেপ বেগ ইউ, তার অনুভূমিক উপাংশ ইউ এক্স আর উলম্ব উপাংশ ইউ ওয়াই ছিল। টি সময় পরে প্রাচীরটি পি বিন্দুতে গিয়ে পৌঁছালো, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। পি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই। তাহলে এই বিন্দুতে পৌঁছানোর পরে প্রাচীরটির গতিবেগ কি হলো এবং সেই গতিবেগের অভিমুখ কত। মনে করলাম এর অভিমুখ এখানে, এর যে থিটা ছিল এখানে থিটা হবে না, অভিমুখ পাল্টাতে পাল্টাতে যাবে। এখানে অভিমুখ হয়ে যাবে শূন্য, সর্বোচ্চ বিন্দুতে অভিমুখ শূন্য। এখানে অভিমুখ মনে করলাম আলফা, কি মনে করলাম আলফা। তাহলে আলফার মান কত আমরা নির্ণয় করব। তো এইভাবেই লিখব, প্রাচীর প্রক্ষেপ বেগ ইউ, প্রক্ষেপ কোণ থিটা, বেগের অনুভূমিক উপাংশ, প্রক্ষেপ বেগের অনুভূমিক উপাংশ ইউ এক্স ইকুয়াল টু ইউ কস থিটা, উলম্ব উপাংশ ইউ ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা, আর এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি। মনে রাখবো যে অনুভূমিক উপাংশ সর্বদাই স্থির, তার মানে এক্ষেত্রেও ভি এক্স সমান কত, ইউ কস থিটা। অনুভূমিক উপাংশ কখনোই পরিবর্তন হবে না, যেহেতু অনুভূমিক দিকে, হরাইজন্টাল দিকে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, কোনো বল প্রয়োগ হচ্ছে না, তাই বেগ অপরিবর্তিত থাকবে। প্রত্যেকটা বিন্দুতে এই ট্র্যাজেক্টরির এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, প্রত্যেকটা বিন্দুতে ইউ এক্স এর মান সর্বদাই সমান, ইউ কস থিটা। মানে ভি এক্স অনুভূমিক বেগ কত এই বিন্দুতে, পি বিন্দুতে ওই ইউ কস থিটা, এখানে যা ছিল তাই। কিন্তু উলম্ব বেগ এখানে ভি ওয়াই সমান কত, তাহলে আমরা সূত্র বার করব। ভি ওয়াই এর সূত্র দিয়ে কী পাচ্ছি, উলম্ব দিকে যেহেতু ত্বরণ রয়েছে, তাহলে কি হবে, ধরি টি সময়ে প্রাচীরটি পি বিন্দুতে পৌঁছায়, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, এবং গতিবেগ ভি, যা অনুভূমিক রেখার সঙ্গে আলফা কোণে রয়েছে। এটা লিখে ফেললাম।
যে অনুভূমিক রেখার সঙ্গে আলফা কোণে রয়েছে ভি, তো অতএব ভি এক্স ইজুকাল টু ইউ কস থিটা, যেহেতু যা ছিল তাই হবে। ভি এক্স সমান কত? ভি এক্স সমান ইউ এক্স এর সমান, একই থাকবে, ইউ কস থিটা। আর ভি ওয়াই কী হবে? আমরা জানি সমীকরণ ওয়ান ডাইমেনশনাল মোশনে যদি সমত্বরণ হয় তাহলে ভি ইজুকাল টু ইউ প্লাস এটি, তাই তো? তাহলে এখান থেকে ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই কত হবে? ভি ওয়াই ইজুকাল টু ইউ ওয়াই মাইনাস জিটি ইজুকাল টু ভি ওয়াই ইজুকাল টু ইউ ওয়াই বলতে ইউ সাইন থিটা, ইউ ওয়াই এর মান কত? ইউ সাইন থিটা, আর মাইনাস জিটি। তাহলে ভি এক্স এবং ভি ওয়াই এর মান পেয়ে গেলাম, ভি এক্স এবং ভি ওয়াই এর মান পেয়ে গেলাম। তাহলে ভি এর মান কত? অতএব ভি বেগের মান ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাই তো জানি আমরা ভেক্টরের ফর্মুলা থেকে, ভি এক্স আর ভি ওয়াই স্কোয়ার করে যোগ করব, তার রুট করব, তাহলে আমরা ভি এর মান পাবো, মানটি পাবো শুধুমাত্র। তো তাই যদি হিসাব করি, ভি এক্স মানে হচ্ছে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, ভি ওয়াই এর স্কোয়ার মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মাইনাস 2 UGT সাইন থিটা প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। তাই তো? ভি এক্সের স্কোয়ার যদি করি তো এটা হচ্ছে, ভি ওয়াইয়ের যদি স্কোয়ার করি তার মানে এটার হোল স্কোয়ার করছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এখান থেকে যদি এখানে যাই, অতএব ভি ইজ ইকুয়াল টু, এই দুটো থেকে ইউ স্কোয়ার কমন নিলে ভিতরে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, তাহলে এটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2UGT সাইন থিটা প্লাস জি স্কোয়ার টি সি স্কোয়ার। এটাই হচ্ছে যে কোনো সময় টিতে টি সেকেন্ড সময় পরে প্রাসের গতিবেগ। আর অভিমুখ কত? অভিমুখ যদি এটা নির্ণয় করি, এটা যদি ভি ওয়াই তাহলে এখানেও ভি ওয়াই, এদিকে হচ্ছে ভি ওয়াই, তাহলে আলফা ইজুকাল টু কি? তাহলে টেন আলফা আমরা কোথায় লিখবো? এখানে লিখছি, টেন আলফা ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। ভি ওয়াই বলতে আমরা পেয়েছি ইউ সাইন থিটা মাইনাস জিটি, ইউ সাইন থিটা মাইনাস জিটি, আর ভি এক্স বলতে ইউ কস থিটা। তাহলে আলফার মানটা যদি নির্ণয় করতে বলে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু হোয়াট? টেন ইনভার্স ইউ সাইন থিটা মাইনাস জিটি ডিভাইড বাই ইউ কস থিটা। তাহলে এটা হচ্ছে গতিবেগের মান, এটা হচ্ছে গতিবেগের অ্যাঙ্গেল অনুভূমিক রেখার সঙ্গে। টি সেকেন্ড সময় পরে প্রাসটির গতিবেগ এত, এবং দিক বা অভিমুখ অর্থাৎ অনুভূমিক তলের সঙ্গে অনুভূমিক রেখার সঙ্গে কত ডিগ্রি কত অ্যাঙ্গেলে থাকবে, তাহলে এটা হচ্ছে তার অ্যাঙ্গেলের মান। এবং আমরা মনে রাখবো যে সর্বোচ্চ বিন্দুতে প্রাসটির গতিবেগ শূন্য নয়, গতিবেগের উলম্ব উপাংশ ভিওয়াই শূন্য হয়ে যায় সর্বোচ্চ পজিশনে, আর অনুভূমিক বেগের অনুভূমিক উপাংশ প্রত্যেকটা বিন্দুতে সমান, সেটা হচ্ছে ইউ কস থিটা। এখানেও ভি এক্স ইউ কস থিটা, এখানেও ভি এক্স ইউ কস থিটা, প্রত্যেকটা বিন্দুতে ভি এক্সটা হচ্ছে ইউ এক্স এর সমান ইউ কস থিটা। যেহেতু এইদিকে কোনো বল প্রয়োগ হচ্ছে না, তাই এটা বাড়ছেও না, এটা কমছেও না, ত্বরণ হচ্ছে যেহেতু শূন্য, তাই ইউ এক্স সুষম বেগ। কিন্তু ইউ সাইন থিটা এই মানটা পরিবর্তন হয়, প্রথম দিকে কমতে কমতে যায়,
গিয়ে সর্বোচ্চ বিন্দুতে শূন্য হয়ে যায়, তারপরে রিভার্সলি বাড়তে বাড়তে এখানে আবার এই বেগটাই এখানের উলম্ব বেগ আর এখানকার উলম্ব বেগ সমান হয়ে যায়। এবার আমরা প্রাসের যে কোনো মুহূর্তে প্রাসটি যে অধিবৃত্তাকার পথে যাচ্ছে সেই অধিবৃত্তের যে কোনো বিন্দুতে প্রাস যখন অবস্থান করছে, যে কোনো বিন্দুতে প্রাসটির স্থিতিশক্তি এবং গতিশক্তির মান কত, এবং স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি ধ্রুবক হচ্ছে কিনা, মানে শক্তির নিত্যতা সূত্র পালিত হচ্ছে কিনা, শক্তির নিত্যতা সূত্র মানছে কিনা সেটি যাচাই করব। তো যদি অতি সংক্ষেপে আরেকবার প্রাসটিকে আমরা অঙ্কন করি, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এখানে প্রাসটি পৌঁছালো এক্স, এটা ওয়াই, এটা মনে করলাম প্রক্ষেপ বেগ হচ্ছে ইউ, এই কোণটি হচ্ছে থিটা, এটা হচ্ছে মূলবিন্দু, ইউ এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা, আমরা জানি এটা স্থির, এদিকে ত্বরণ হচ্ছে 0, আর ইউ ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা, স্থির নয়, পরিবর্তনশীল, যেহেতু ত্বরণ রয়েছে মাইনাস জি। এবার যে কোনো বিন্দু একটা, মনে করলাম এই বিন্দু পি বিন্দু, এক্স কমা ওয়াই স্থানাঙ্ক, তো এখানে একটা বেগ থাকবে ভি, এর আবার অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ থাকবে আমরা জানি, এখানে আবার এক্স এর মান ওয়াই এর মান, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এগুলো আমরা নির্ণয় করতে শিখেছি। কি শিখেছি? একেবারে আগের মতো যদি লিখি যে প্রাসের প্রক্ষেপ বেগ, মানে প্রাথমিক বেগ প্রক্ষেপ বিন্দুতে যে বেগে ছোড়া হয়েছিল সেটি হচ্ছে ইউ, প্রক্ষেপ কোণ আগের মতোই লিখছি থিটা, অতএব ইউ এক্স ইজ ইকুয়াল টু ইউ কস থিটা, এটা অলওয়েজ স্থির মানে সুষম বেগ, ইউ ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা। এবার প্রাসটি মনে করলাম টি সময় পরে প্রাসটি পি বিন্দুতে এক্স কমা ওয়াই স্থানাঙ্ক পৌঁছালো। আমরা স্থিতিশক্তি আর গতিশক্তির ফর্মুলা কি জানি? স্থিতিশক্তি ই পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু mgh, আর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। তো এই বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি কত? m, বস্তুর ভর যদি m হয়, অভিকর্ষণ g, h বলতে y পরিমাণ, h এর জায়গায় এখানে y বসবে। তো টি সময় পরে প্রাসটি এক্স এবং ওয়াই বিন্দুতে পৌঁছালো, তো অতএব আমি এক্স এবং ওয়াই এর মান কি জানি? অতএব এক্স ইজ ইকুয়াল টু এই দূরত্বটা অনুভূমিক বেগ আর সময়ের গুণফল, অর্থাৎ ইউ কস থিটা ইন্টু টি, আর ওয়াই ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার, তাহলে ইউটি বলতে ওয়াই উপাংশ, ইউ সাইন থিটা টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই এর মান। আমরা ভি এক্স এর মান কি জানি? ভি এক্স, এখানে ভি এক্স কি ইউ কস থিটাই থাকবে, যেহেতু এক্স উপাংশ পাল্টাই না, আর ওয়াই উপাংশ ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই মাইনাস জিটি, তার মানে হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জিটি। তো আমাদের ওয়াই এর মান লাগবে আর ভি এর মান লাগবে, অতএব ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। মান যদি নির্ণয় করি, এটা কত পেয়েছিলাম আমরা? ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থেকে ইউ স্কোয়ার আসবে, মাইনাস 2u gt সাইন থিটা প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার, এগুলো আমরা পেয়েছিলাম। তো এবার আমরা কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি নির্ণয় করব। এদিকে যদি নির্ণয় করি, অতএব পি বিন্দুতে স্থিতিশক্তি
ইপি সমান কি হবে এম জি ওয়াই, উচ্চতা হচ্ছে ওয়াই, এম জি ওয়াই। তো এম জি ওয়াই যদি হয় তাহলে এম জি ওয়াইয়ের মান কত, ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি, ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে ইপির মান। আবার গতিশক্তি বা ওই পি বিন্দুতে গতিশক্তি, পি একটি যে কোনো বিন্দু, পি বিন্দুতে গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার বলতে এটার স্কোয়ার, এটা স্কোয়ার মানে রুট থাকবে না, কি লিখব ইউ স্কোয়ার মাইনাস টু ইউ জি টি সাইন থিটা প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। এবার যদি স্থিতিশক্তি গতিশক্তিকে আমরা যোগ করি, অতএব পি বিন্দুতে স্থিতিশক্তি এবং গতিশক্তি মোট শক্তি ই সমান ইপি প্লাস ইকে, কত হচ্ছে ইপি হচ্ছে এম জি ইউ টি সাইন থিটা, এম জি ইউ টি সাইন থিটা মাইনাস হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার, হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার। আর কাইনেটিক এনার্জি হাফ এমকে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার, এখানে হাফ এখানে টু কাটাকাটি যাবে, এম ইউ জি টি সাইন থিটা মাইনাস এম ইউ জি টি সাইন থিটা, এটার সঙ্গে এটা গুণ করলে হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার প্লাস হচ্ছে এটা হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার। অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির সমষ্টি যদি করি এটা পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি এম জি ইউ টি সাইন থিটা প্লাস আর এম জি ইউ টি সাইন থিটা মাইনাস কেটে যাচ্ছে, হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার মাইনাসে আছে, হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার প্লাসে আছে, কেটে যাচ্ছে। তাহলে কেবলমাত্র হাফ এম ইউ স্কোয়ার পাচ্ছে। অর্থাৎ প্রক্ষেপ বেগ এই সমীকরণে থাকছে, টোটাল এনার্জি হাফ এম ইউ স্কোয়ার, যেটি টির উপর নির্ভর করছে না, এটি টি নিরপেক্ষ, সময় এখানে ম্যাটার না। অতএব শক্তির নিত্যতা সূত্র মানছে বা মেনে চলছে। এখানে শক্তির নিত্যতা সূত্র মেনে চলছে প্রজেক্টাইলের গতি, অর্থাৎ প্রাসের গতি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, যেহেতু কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি গতিশক্তি স্থিতিশক্তি সমষ্টি যে কোনো বিন্দু পিতে সর্বদাই হাফ এম ইউ স্কোয়ার, যেখানে টি নিরপেক্ষ, টি নেই এর মধ্যে। তারপরে যে কোনো টিতে, এই বিন্দুতে আলাদা টি, এই বিন্দুতে আলাদা টি, যাই হোক না কেন, ইউ যদি আমরা জানি তাহলে মোট এনার্জি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এবার প্রাসের সর্বোচ্চ বিন্দুতে অর্থাৎ ক্যাপিটাল এইচ হাইটে গতিশক্তি কত এবং স্থিতিশক্তি কত, এবং এই সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি স্থিতিশক্তির যে যোগফল বা সমষ্টি, সেই টোটাল এনার্জির ইকুয়েশন কত আমরা নির্ণয় করব এবং আরও একবার যাচাই করব সেটি শক্তির নিত্যতা সূত্র মানছে কি মানছে না। তো মনে করলাম এই যে প্রাসের চিত্র অঙ্কন করেছি, সর্বোচ্চ বিন্দু পি, এই পি বিন্দুতে উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ এবং সর্বোচ্চ বিন্দুতে আমরা জানি যে বেগের উলম্ব উপাংশ ভি ওয়াই ইজ ইকুয়াল টু 0, শুধু অনুভূমিক উপাংশ ভি এক্স থাকবে এবং সেই ভি এক্স আর কিছুই না ইউ এক্স এর সমান, কারণ অনুভূমিক বেগ বা বেগের অনুভূমিক উপাংশ
স্থির সুষমবেগ, তাই এখানে অনুভূমিক উপাংশ হচ্ছে ইউ কস থিটা। তো সর্বোচ্চ বিন্দুতে উচ্চতা হচ্ছে এইচ, আর অনুভূমিক উপাংশ Vx ইজুকাল টু Ux সমান ইউ কস থিটা, আর Vy সমান হচ্ছে 0, আর উচ্চতা হচ্ছে h ইজুকাল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2g। লোডশেডিং হয়ে গেছে, তাই চার্জার দিয়ে করা হচ্ছে, এমার্জেন্সি দিয়ে, এই জন্য একটু হালকা লাইট। অতএব সর্বোচ্চ বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি ইপি ইজুকাল টু কী হবে, আর ইকে ইজুকাল টু কত হবে। তো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতির শক্তি ইপি সমান হচ্ছে mgh সমান mg, এইচ এর মান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2g। এটা যদি করে কত আসছে, জি কাটছে, এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2। আর কাইনেটিক এনার্জি গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তো সর্বোচ্চ বিন্দুতে ভি স্কোয়ার বলতে শুধুমাত্র অনুভূমিক বেগ থাকে, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, উলম্ব বেগ নেই, তাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো যদি যোগ করি টোটাল এনার্জি ইটি ইজুকাল টু ইপি সম প্লাস ইকে, তাহলে কী হবে, হাফ এম ইউ স্কোয়ার কমন যাবে দুই জায়গা থেকে, ইপিতে থাকবে সাইন স্কোয়ার থিটা, আর ইকেতে থাকবে কস স্কোয়ার থিটা, এর সমষ্টি 1, অর্থাৎ হাফ এম ইউ স্কোয়ার। তো এটি হচ্ছে টি নিরপেক্ষ একটি রাশি, অর্থাৎ এখানেও শক্তির নিত্যতা সূত্র মানছে। আজকের জন্য এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।